আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। 2026 সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর আগে আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা কামনা এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। প্রথম হজ ফ্লাইটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের পবিত্র হজ যাত্রা। শুক্রবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন। দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করে। এর আগে রাত 11:15টার দিকে আশকোনার হজ ক্যাম্প পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। হাজিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের কাছে দেশ ও দশের জন্য দোয়াও চান তিনি। প্রধানমন্ত্রী ঘুরে দেখেন হজ ক্যাম্পের মেডিকেল সেন্টার। এ সময় হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা কামনা এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার কথাও বলেন সরকার প্রধান। 419 যাত্রী নিয়ে 12:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইট চালু থাকবে আগামী 21 মে পর্যন্ত। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। 418 জন হজযাত্রী নিয়ে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ সময় সকাল 8:10 জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন হজযাত্রীরা। এরপর দ্বিতীয় ও ফ্লাইট মিলে প্রথম দিনে মোট 1235 হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। হজযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান এবং স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজ কটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং হজযাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। তানি, আশকোনা হজ ক্যাম্প থেকে কিন্তু হজের যে যাত্রীরা রয়েছেন তারা এখান থেকে সমস্ত কার্যক্রম শেষ করে একের পর এক যে তাদের ফ্লাইট, সেই ফ্লাইট ধরেই কিন্তু তারা সৌদি আরবের হজ পালনের উদ্দেশ্যে তারা যাচ্ছেন। এখন পর্যন্ত 6টি ফ্লাইট ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি এখানে যে যাত্রীরা হজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের কোনো ধরনের অসুবিধা অভিযোগ তারা এখন পর্যন্ত করেননি। তারা তাদের যে ফ্লাইট, সেই ফ্লাইট ধরে যাচ্ছেন। এখন পর্যন্ত 6টি ফ্লাইট পরিচালনা হয়েছেন একে একে। আজকে কিন্তু মোট 14টি ফ্লাইট যাওয়ার কথা রয়েছেন। আমরা জানতে পেরেছি যে গতকাল কিন্তু মধ্যরাতে যে হজের প্রথম ফ্লাইট, সেই ফ্লাইটটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই হজ ক্যাম্পেও এসেছিলেন এবং এখানকার যে সার্বিক ব্যবস্থা সেটি তিনি দেখেছেন। তারপরে তিনি বিমানবন্দরে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেছেন। তিনি আনুষ্ঠানিক উদ্বোধনের পরে এখান থেকেই কিন্তু সমস্ত কার্যক্রম শেষ করে হজ যাত্রীরা তারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হজ যাত্রী তারা আসছেন তাদের ফ্লাইটের ঠিক 24 ঘন্টা আগে, কেউ কেউ তারও আগে এসে এখানে অবস্থান করছেন। এখানে তারা থাকছেন, এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। অন্যদিকে এখানে ইমিগ্রেশন, টিকিট থেকে শুরু করে বেডিংপত্র, সমস্ত কিছু যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এই ক্যাম্প থেকেই তারা শেষ করছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু আইনশৃঙ্খলার পাশাপাশি
এখানে কিন্তু স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু হজ যাত্রীদের সেবায় কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। তারা হজ যাত্রীদের সমস্ত কাজেই কিন্তু তারা সহযোগিতা করছেন। অন্যদিকে আমরা দেখেছি যারা বয়স্ক যে হজ যাত্রী রয়েছে তাদের সব ধরনের সহযোগিতা করছে এখানকার স্বেচ্ছাসেবক দল। ইমিগ্রেশন কিন্তু খুব সহজভাবেই নিচ্ছেন এবং যারা অসুস্থ তাদেরকে কিন্তু সিরিয়াল মেনটেন করতে হচ্ছে না। আমরা দেখেছি যে এখানকার যে পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে হজযাত্রীদের সেবাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এবং ধর্মমন্ত্রীর নির্দেশনায় কিন্তু তারা এখানে সমস্ত কার্যক্রম কিন্তু এখানে পরিচালনা করছেন। আমরা দেখেছি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে উদ্যোগ সেই উদ্যোগেই কিন্তু এই হাজি ক্যাম্পে কিন্তু সার্বিক যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালার ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা চরম বিপদে পড়বেন বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। এতে অসংখ্য উদ্যোক্তা ঝরে পড়বে বলে মন্তব্য করেন তারা। নীতিমালাকে সংশোধন করে বিনিয়োগ বান্ধব করবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2008 সালে দেশে ইন্টারনেট ব্যবহার হতো মাত্র 10 জিবিপিএস, আর 2025 সালে এসে এই পরিমাণ 7,600 জিবিপিএস। ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার এখন দেশের ইউনিয়ন পর্যায়েও ছড়িয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিকম খাতে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখার ঘোষণা দিয়েছিলেন। সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের রক্ষার দাবি জানিয়েছিলেন। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের পিছিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন খাত সংশ্লিষ্টরা। নীতিমালায় অতি গুরুত্বপূর্ণ বিষয়টিতে বিদেশিদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। কোনো একটা ডিভিশন আইএসপি লাইসেন্সি সে হয়তো বা 3টা কিংবা 4টা ডিস্ট্রিক্টে সার্ভিসটা দিচ্ছে। ডিভিশন আইএসপিটা যদি বন্ধ হয়ে যায় তাকে ডাউনগ্রেডেশন করে ডিস্ট্রিক্টে চলে আসতে হচ্ছে। তখন কিন্তু নীতিমালা অনুযায়ী উনি একটা ডেজিগনেটেড ডিস্ট্রিক্টে সার্ভিসটা প্রদান করতে পারবে। তাহলে বাকি 2টা কিংবা 3টা ডিস্ট্রিক্টে যেই নেটওয়ার্কটা অলরেডি ডেপ্লয় হয়ে গেছে কিংবা যেই গ্রাহকগুলোকে ওনারা সার্ভিস প্রদান করে আসছে সেই গ্রাহকগুলির কি হবে কিংবা সেই 3টা ডিস্ট্রিক্টের ইনভেস্টমেন্টটা কি হবে। তারা বলছেন বিদেশি উদ্যোক্তারা বিভিন্ন স্তরের লাইসেন্স দিতে পারলেও দেশীয় উদ্যোক্তাদের জন্য এই সুযোগ রাখা হয়নি। লোকাল কোম্পানিগুলোকে এই পলিসির মাধ্যমে একদম ডাইলুটেড করা এবং যারা ফরেন ইনভেস্টমেন্টের নামে বিভিন্ন লেয়ারে অ্যাডাপ্ট করা, তারাই যদি অবকাঠামো তৈরি করতে পারে তাহলে তো আমাদের ব্যবসা নো ভাইরাস, বিনিয়োগ তো দূরের কথা, আমরা আস্তে আস্তে লাইসেন্স থেকে বেরিয়ে যাব আর কি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী টেলিকম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়কার নীতিমালাটা প্রকাশ হওয়ার পরে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ দুপুর 3:30টায় রাজধানী তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে সরকারের গত 2 মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও কথা বলবেন তারা। প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি তেলের সংকট। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। পেট্রোল পাম্পগুলোতে দিনরাত দাঁড়িয়ে থেকেও চালকরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। ক্ষোভ জানিয়ে চালকরা বলছেন, তেল সংকট প্রতিনিয়ত বাড়ছে, সরকারের পক্ষ থেকে নেই কোনো কার্যকর পদক্ষেপ। পাম্প মালিকরা বলছেন, তেল না থাকায় চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা যাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে। রাজধানীর পরিবাগ মেঘনা পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, রাজধানীতে জ্বালানি তেল নিতে আসা মানুষের ভোগান্তি কমেছে কিনা এবং চালকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন।
তানি এই ভোগান্তির যে বিষয়টি আপনি বলছেন সেটি আসলে শেষ হবার নয়। গত কয়েকদিন যাবৎ যে পেট্রোল পাম্পগুলোর আমরা অবস্থা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা যে চিত্র তুলে আনছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি, আসলে ভোগান্তি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখানকার যারা রয়েছেন, বিশেষ করে যারা চালকরা বলছেন যে আসলে তাদের ভোগান্তির কোনো শেষ নেই, কারণ এক একজন চালক প্রায় গত রাত থেকে অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করার পর তারা সেই কাঙ্ক্ষিত তেলটি পাচ্ছে এবং সেই কাঙ্ক্ষিত তেলটি অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা যে পরিমাণ চাচ্ছে সেই পরিমাণও পাচ্ছে না। অর্থাৎ এইখানে যে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে না ঘুমিয়ে, এমন বাস্তবতা কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখতে পাচ্ছি। সে সাথে চালকরা বলছেন যে আসলে এই সংকটের কথা বলে তেল মজুদ আছে বলছেন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু সেটির কোনো মাত্র বিন্দুমাত্র এইখানে লক্ষণ তারা দেখতে পাচ্ছে না। তারা বলছেন যে সরকার বিষয়টি অস্বীকার করছেন এবং আসলে যে তেলের মজুদ আছে মুখ দিয়ে বলা হলেও কিন্তু তাদের ভোগান্তি লাঘবে সরকার সচেষ্ট নয় এমনটা দাবি করছেন। সে সাথে এখানকার যারা পাম্প মালিকরা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু যেখান থেকে অর্থাৎ তারা ডিপো থেকে আনা হয় সেখান থেকে যে পরিমাণ তেলের প্রয়োজন সে পরিমাণ তেল কিন্তু তাদেরকে সরবরাহ করা হচ্ছে না। অর্থাৎ প্রতিদিন তাদের যে পরিমাণ তেলের প্রয়োজন সেই চাহিদা অনুযায়ী তারা তেল না পাওয়ার কারণে সরবরাহটা একটু ঘাটতি হচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সে সাথে তারা আরও বলছেন যে আসলে এই ধরনের অবস্থা যদি চলতে থাকে ভবিষ্যতে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে সেটি তারা ধারণা করতে পারছেন না। তবে তারা বলছেন যে আসলে সরকার ইতিমধ্যে বিভিন্ন যুগোপযোগী সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো সেখান থেকে সে তেলের সংকট কেটে যাবে এবং সেই সংকট কেটে আসার পরে দেখা যাবে যে অত ভোগান্তিটা কমে আসবে। তবে সেটির চিত্র আমরা যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর চিত্র যদি আমরা দেখাতে চাই, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের এই ভোগান্তি আদৌ কমবে কিনা তারা এইটাই সন্দিহান রয়েছে এবং এই ধরনের ভোগান্তি আর কতদিন পর্যন্ত চলতে থাকবে সেটির একটি দেখার বিষয় রয়েছে। তবে বিশেষ করে যে ইরান এবং যুদ্ধের যে বিষয়টি সেই বিষয় কারণে হরমুজ প্রণালী বন্ধের ফলে যে একটা প্রভাব পড়তে শুরু করেছে সারা বিশ্বে, সেটি কিন্তু একেবারে এখন দেখা যাচ্ছে এবং সেখান থেকে উত্তরণের আর কি হতে পারে সেটি নিয়ে সরকারকে আরও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তারা বলছেন যে সরকার এখনই উচিত বিষয়টা সাধারণ জনগণকে পরিষ্কার করে বলা এবং সেটি তুলে ধরা এবং সেই সাথে এই সমস্যার সমাধানে করণীয়টা কি সেটা নিয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তারা মনে করছেন। তবে সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রী এবং যারা রয়েছেন দপ্তরের বিশেষ করে জ্বালানি বিভাগের তাদের যে এক এক সময় এক এক রকম বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যদি বলা হচ্ছে তেলের মজুদ রয়েছে, সরবরাহ ঠিক রয়েছে, তাহলে কেন এই সমস্যা থেকে সমাধান হচ্ছে না, বিষয়টি একটা বিষয় আর কি। তো এইখানকার যারা আসলে আসছেন তারা সবাই একটি কথাই বলছেন যে আসলে এই ধরনের সংকট কবে নিরসন হবে এবং তারা চাচ্ছেন সরকারের একটা ভালো একটা হস্তক্ষেপ এবং এই হস্তক্ষেপের মধ্যে দিয়ে যাতে এই ভোগান্তিটা কমে, তারা এমনটা দাবি করেছেন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব পটুয়াখালীর রাঙামালিতে রয়েছেন আমাদের সহকর্মী আয়ুব খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আয়ুব, জ্বালানি তেলের সংকটের কারণে ডিজেল চালিত নৌযান চালকরা কোনো রকম ভোগান্তির মুখোমুখি হচ্ছেন কিনা এবং জেলেরা কি বলছেন? জি ফারজানা তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার রাঙ্গাবালির চরমন্তাজ মৎস্যঘাট এলাকায়। আপনারা জানেন যে ইরানের যে যুদ্ধের প্রভাবে সারা বিশ্ব যখন তৈল সংকটের দেখা দিয়েছে, তার মধ্যে কিন্তু রাঙ্গাবালী উপজেলায় সবচেয়ে বেশি এই মুহূর্তে তৈল সংকটের দেখা দিয়েছে। এর কারণ এই রাঙ্গাবালী উপজেলার জেলেরা সবচেয়ে বেশি জেলে পেশায় নিয়োজিত এই উপজেলার মানুষ। তবে এই মুহূর্তে আমি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পিছনে রয়েছে জেলের ট্রলারগুলো। তারা কিন্তু এই তৈল সংকটের কারণে তারা কিন্তু সমুদ্র এবং নদীতে মাছ ধরতে কিন্তু যেতে পারছেন না এই মুহূর্তে। অন্যদিকে জেলেরা কিন্তু দীর্ঘদিন এই তৈল সংকটের কারণে মাছ ধরতে না পারায় কিন্তু কর্মহীন হয়ে আছে অনেকেই। তাছাড়া কিন্তু আপনারা জানেন যে গভীর সমুদ্র বন্দরে কিন্তু 58 দিনের একটি নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার ফলেও কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করছেন সমুদ্রগামী যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো। এ কারণে কিন্তু এই উপজেলার মানুষ এখন বিশেষ করে কর্মহীন
হয়ে পড়েছে, কেউ বেকার সময় পার করছেন, ঘাটে অবস্থান করছেন। তো আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এই তেল সংকটের কারণে তারা যে সমুদ্রে যেতে পারছেন না, অন্যদিকে সাগরের যে নিষেধাজ্ঞা, এর ফলে কিন্তু তারা কর্মহীন পড়ে রয়েছে। সরকারের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের সহায়তাও পায়নি। এছাড়া যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, সেটা হলো রাঙ্গাবালী উপজেলায় আপনারা জানেন যে এই তৈলের যে ডিপো রয়েছে সেই ডিপো কিন্তু নেই। এই বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে হলে একমাত্র মাধ্যম হলো নৌপথ, আর সেই নৌপথে এই মুহূর্তে কিন্তু তৈল সংকটের কারণে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু যেতে পারছেন না এই উপজেলার মানুষ। এছাড়া সবচেয়ে যারা দিনের যে মোটরসাইকেল ড্রাইভার যারা রয়েছে, তারাও তৈল সংকটের কারণে তারা কিন্তু প্রতিদিন যে সেই কর্ম হারাচ্ছেন। এছাড়া আমরা বিভিন্ন দোকানে দেখেছি এবং তৈলের দোকানে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু কিছু তৈল পাওয়া গেলেও সেটি কিন্তু অনেক বেশি মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। ওয়াকটেল পেট্রোল বিক্রি হচ্ছে প্রায় 200 থেকে 250 টাকা লিটার, এবং কেরোসিন তেল যে লিটার বিক্রি হচ্ছে 170 থেকে 150 টাকার মধ্যে। এছাড়া আপনার যদি একটু মাধ্যমে বলে রাখি যে এই বাংলাদেশের যে অন্যান্য উপজেলায় আমরা দেখেছি যে আসলে ন্যায্য মূল্যে তৈল বিক্রির একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু এই রাঙ্গাবালিতে এই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা কাউকে নিতে দেখিনি। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব এক জেলের সাথে, তারা ঘাটে কি অবস্থা করছে, আসলে তৈল সংকটের কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এই মুহূর্তে? তৈল সংকটের কারণে স্যার আমরা নদীতে যাইতে পারতেছি না, এবং দোকানদারের গেলে তেল সিন্ডিকেট করে রাখে, তারা বলতে আছে তেল দেওয়া যাবে না, তোমরা আমার দোকান দিয়ে নাও, নাই অন্য দোকান দিয়ে নাও, এখন তেল নাই, এখন তোমরা আমাদের কাছ থেকে তেল নিতে আসছো কেন? হ্যাঁ, তেল টাকা দিয়েও পাইতেছি না, নদীতে যাইতে পারতেছি না, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, এখন নদীতে যাইতে পারতেছি না, এই জন্য আমরা অবসরে বসে বসে খাইতে আছি, এবং করার কিছু নাই। তৈল সংকটের কারণে এখন নদীতে যাইতে পারতেছি না। পাওয়া যাচ্ছে কিনা? না, তৈল পাওয়া যাচ্ছে না, টাকা দিয়েও তৈলটা পাওয়া যাচ্ছে না, আমাকে পরিমাণ মতন তৈল পাওয়া যাচ্ছে না। আমার তৈল লাগে 20টা, কিন্তু পাওয়া যাচ্ছে 5টা 10টা এরকমের। তৈলে যাইতে পারতেছি না, আমরা এই কি করব, এর কোনো নাই। ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়ে 127 জন এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1115 জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যায় ঢাকা বিভাগে এবং মৃত্যু হয় বরিশাল বিভাগে। এদিকে হাম ও এর উপসর্গে রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়াতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দেশে হাম পরিস্থিতির আরও খবর জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদ ইসলাম শুভ। তাহিদ, জেলায় হামের সর্বশেষ অবস্থা কি জানাবেন, এবং প্রশাসন এবং হাসপাতালগুলোর পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সারা বাংলাদেশে যখন হামের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার ভিতরে কিন্তু যে আমরা দেখেছি যে বরগুনা জেলাও কিন্তু হামের শিশু আক্রান্ত দিন দিন বেড়েই চলেছিল, এবং গত সপ্তাহে কিন্তু যে আমরা দেখেছি যে সরকারিভাবে কিন্তু 17,000 শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে, এবং পরবর্তী ধাপেও কিন্তু যে মোট 23,000 শিশুকে কিন্তু হামের টিকা দেওয়া হবে বলে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন। এবং যে বরগুনা জেলা কিন্তু যে সারা বাংলাদেশের সঙ্গে কিন্তু যেভাবে হামের রোগীর সংখ্যা ছিল, তার ভিতর কিন্তু বরগুনা জেলা কিন্তু যে হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ, এবং বরগুনা জেলাতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 6 জন শিশু কিন্তু মারা গিয়েছে, তার ভিতরে একজন পাথরঘাটাতেও রয়েছে। এবং এই হামের কিন্তু যে পরিবাররা কিন্তু যে দুশ্চিন্তা হয়ে পড়ছেন, যে ছোট ছোট শিশুদের নিয়ে কিন্তু বেশি তারা এখন সরকারি হসপিটালে, যেমনটা অনেক রোগীরা অভিযোগ করেছেন যে সরকারি হসপিটালে যে ধরনের সেবা পাওয়ার কথা সে ধরনের কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের কিন্তু বিশেষ করে বেশি প্রাইভেট যে ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকগুলোতে কিন্তু তাদের যেতে হচ্ছে, এবং হসপিটালের পরিবেশ এবং ডাক্তার সংকট যে উপজেলা পর্যায়ে, যেমন আমি পাথরঘাটা সরকারি হসপিটালে রয়েছি, এখানকার আমরা দেখেছি যে ডাক্তারের তীব্র সংকট, এবং ডাক্তার রোগী বসে থাকলেও ডাক্তারের কিন্তু খবর নেই, কিন্তু স্বজনরা কিন্তু যে
শিশুদের নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন এবং যখনই একটু বৃদ্ধি বেশি হয় তখন কিন্তু তাদেরকে বরিশালে রেফার করা হয় এখান থেকে। কিন্তু এই হসপিটালে বসে যে সেবা পাওয়ার কথা সে সেবা থেকে কিন্তু এই উপজেলার যে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন এবং এই হামের আক্রমণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং অতি দ্রুত যদি টিকা কার্যক্রম না দেওয়া হয় তাহলে সে পর্যায়ে কিন্তু যে আরো বৃদ্ধি পাবে বলে অনেকে ধারণা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তানিয়া। তাহিদ, ধন্যবাদ আপনাকে। ইরান যুদ্ধ প্রসঙ্গ। সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেও হরমুজ ইস্যুতে ওয়াশিংটন তেহরানের মধ্যে বিভেদ বাড়ছে। জলপথটি দুই দেশই উন্মুক্ত ঘোষণা করলেও শর্ত নিয়ে দেখা দিয়েছে মতপার্থক্য। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত করবে বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবি অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি তেহরানের। দেশটির পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদিত রুট মেনেই হবে। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। দ্বিতীয় দফার আলোচনা নিয়ে অগ্রগতির মধ্যে হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপরেও দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পুরোপুরি উন্মুক্ত হতে পারছে না জলপথটি। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজ প্রণালী বর্তমানে শর্ত সাপেক্ষে উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া শত্রু বা শত্রুপক্ষের মিত্রদের কোনো সামরিক জাহাজ এ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না বলে হুঁশিয়ারি আইআরজিসির। অবরোধ অব্যাহত রাখার ঘোষণা ছাড়াও চুক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে ইরান। এছাড়া তেহরান তাদের ইউরেনিয়ামের মজুদও হস্তান্তর করে দেবে বলে দাবি তার। তবে ট্রাম্পের এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানি বন্দর অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গালিবাফ আরো বলেন, জলপথটি দিয়ে ইরানের অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত রুট মেনেই জাহাজ চলাচল করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও সতর্ক করে জানান, মার্কিন অবরোধ চলতে থাকলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। বিনিয়ামিন, RTV। দেশের শিক্ষা ব্যবস্থায় স্বস্তি আনতে এখন থেকে প্রতি বছর শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ফি দিতে হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমবে এবং ঝরে পড়ার হারও হ্রাস পাবে। সরকারের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। এই উদ্যোগ শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক হবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়াও পরিবর্তন আনছে সরকার। এতদিন চালু থাকা লটারির পরিবর্তে এখন থেকে আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এছাড়াও শিক্ষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বেতন বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।